নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আসতে একটু আমার দেরি হয়ে গেল। গতকাল আসতে চেয়েছিলাম, কিন্তু পাশের বাড়িতে, একদম আমার পাশের বাড়িতে একটা বার্থডে ছিল। সেই উপলক্ষে মানে ওই যে বললাম বক্স, বিশাল বিশাল দুখানা বক্স, তার একটার মুখ পুরোপুরি আমার বাড়ির দিকে। মানে এই রকম সিচুয়েশান সারাদিন। সেখানে আমরাও কিন্তু মানে আমাদেরকেও ইনভাইট করা হয়েছিল। সারা দিন ধরে মাথার ভেতরে যে কি হয়েছে, বা একটা করে করে সেই গানের বাজনার যে আওয়াজগুলো মনে হচ্ছে বুকের মধ্যে এসে লাগছে, এই রকম পরিস্থিতি। আর তার সঙ্গে মানে আমার পুরো বাড়িতে মনে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে, এই রকম একটা মানে আবহ তৈরি হয়েছিল। আর সারা বাড়ির যে আমার জানলা দরজাগুলো, মানে জানলাগুলো মেনলি কাঁচের বা স্লাইডিংগুলো কাঁচের, সেগুলো থরথর থরথর করে কাঁপছে ওই আওয়াজে। মানে ওই জন্য কালকে তো আসতে পারলাম না। তা আজকে এক জায়গায় আমি বেরিয়েছিলাম, চট করে এসে বসে পড়লাম যে আপনারা তো অপেক্ষা করছেন, তা চলুন ঘটনাটার একটু খেই ধরিয়ে দেওয়া বলে না, মানে আগে কি হয়েছিল আপনাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। যারা শুনেছেন তাদের নিশ্চয়ই মনে আছে যে একটি ছোট্ট মেয়ে যার নাম ছিল কবিতা, এবং একটি ওই 22-23 বছরের একটি ছেলে যার নাম ছিল বিশ্বজিৎ। এদের দুজনের মাঝে একটা প্রেমের সম্পর্ক হয়, কিন্তু তার দিদি ব্যাপারটা জানতে পেরে কোনোভাবে মানে এই প্রেমের যে একটা পরিণতি ঘটবে তার আগেই কিন্তু সে বাগড়া দেয়। আর বিশ্বজিৎ যেহেতু একটা পুলিশে চাকরিও পেয়েছিল, কাজে এবার তাদের কথাবার্তা দুটো বাড়ির মধ্যে হওয়ার কথা ছিল, কিন্তু এমন কিছু কথা তার দিদি নিজের ছোট বোনকে বলে, সে সেটা সহ্য না করতে পেরে বিষ খায়, এবং পরবর্তী সময় কিন্তু এই বিশ্বজিৎ ছেলেটিও বিষ খায়। আর আপনাদের একটা কথা বলতে কিন্তু সেদিন আমি ভুলে গিয়েছিলাম, বিশ্বজিতের দাদা যে প্রসেনজিৎ, যার নাম আমি আগের দিন নিয়েছি, সে কিন্তু ছোট ভাইটিকে, সেও কিন্তু ব্যাপারটা জানতো, সে কিন্তু ছোট ভাইটিকে অনেক করে বোঝাবার চেষ্টা করেছিল, কিন্তু কিছুতেই কিছু হয়নি। এরপরে তো সেই জোড়া মৃত্যুর ঘটনা ঘটলো, একই গ্রামে জোড়া মৃত্যুর ঘটনা ঘটলো, এবং পুরো গ্রামের পরিবেশ থমথমে হয়ে গিয়েছিল। এই পর্যন্ত বলে আমি শেষ করেছিলাম প্রথম পর্বটা। এবার আসি দ্বিতীয় পর্বে। তো যাই হোক, এরপর থেকে আর সেরকম কোনো ঘটনা ঘটেনি। আর কবিতার দিদি যে ববিতা, যে মেন ঘটনাটি ঘটিয়েছিল, তার কথার দ্বারাই তো ছোট বোন এরকম একটা ভুল সিদ্ধান্ত নিল। তো সেই ববিতা নাকি কবিতাকে প্রায়শই সময় অনেকবার নাকি দেখতে পেয়েছে। তো ঠিক আছে, দিন দিনের মতো কেটে যাচ্ছে, আর কোনো সেভাবে কোনো রকম কোনো আর কোনো ঘটনা ঘটেনি। কিন্তু এর পর থেকে মানে 6 মাস যখন প্রায় পেরিয়ে গেল, এইভাবে দেখতে দেখতে দিন তো চলে যায়, দিন তো কারোর জন্য বসে থাকে না। 6 মাস পার হয়ে গেল। 6 মাস পেরিয়ে যাওয়ার পর থেকে এবার কিন্তু শুরু হলো আসল ঘটনা, বা ঘটনা প্রবাহ বলতে পারি। এবারে এই যে ঘটনা প্রবাহ চলতে থাকে, সেটা কিন্তু সেই 6 মাস থেকে কিন্তু স্টার্ট হয়। যাই হোক, দুটো পরিবারের লোকজনেরা ধীরে 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 নিজেদের নর্মাল জীবনে অতি কষ্ট করে হলেও ফিরে আসতে বাধ্য হয়েছে, কারণ সময় তো থেমে থাকে না, সময় তো মানুষের ক্ষতর ওপর প্রলেপ লাগায়, আমরা জানি। সেইভাবেই ব্যাপারটা ঘটছিল। তা বিশ্বজিতের দাদা যে প্রসেনজিৎ, সে তো লক্ষ্য করছিল বাড়িতে বাবা মা সবাই কিন্তু ভীষণভাবে ভেঙে পড়েছে, যেটা হওয়া খুব স্বাভাবিক। আর মানে একদম মানে থমথমে একটা বাড়ির পরিবেশ হয়ে গেছে। আর এই বিশ্বজিৎ মানে তার যে দাদা প্রসেনজিৎ, ওরা তো বিশ্বজিৎরা 4 ভাই ছিল, আমি আগের দিন আপনাদের বলেছি। বিশ্বজিতের ওপরের যে দাদা প্রসেনজিৎ, সে কিন্তু তার ছোট ভাইয়ের দাহ কার্য সমস্ত করেছিল। আর সুস্মিতা একটা কথা আমায় বলেছে যে দিদি, আমি জানি না যে যেহেতু অপঘাতে মৃত্যু,
তার কাল অসোচ বা এই সমস্ত ব্যাপারগুলো সঠিকভাবে কাটানো হয়েছিল কি হয়নি, সেটা এত ডিটেলে আমি বলতে পারবো না, কারণ ও তো বললাম তখন খুবই ছোট ছিল। তো এরকমভাবে যখন চলছিল, ঠিক 6 মাসের মাথায় কিন্তু প্রসেনজিৎ একটি বিয়ে করে নিয়ে আসে বাড়িতে। এবারে প্রসেনজিৎ তো বিয়ে করে নিয়ে আসে, তার মধ্যে যে চিন্তা ভাবনা বা চিন্তাধারাটা তার ছিল যে বাবা মা তো এতটা মনমরা হয়ে রয়েছে, বাড়িতে যদি একটা বউ আসে তাহলে কি হবে, একটা আনন্দের আবহ তৈরি হবে এবং মা অনেকটা সময় সেই মানে ওর বউকে নিয়ে মেতে থাকতে পারবে বা তাকে সময় দিতে হবে মাকে। আস্তে আস্তে এই ব্যাপারটা কিন্তু মা বাবার মন থেকে সরে যাবে, কারণ মা বাবা অসম্ভব যেহেতু ভেঙে পড়েছিলেন, সেহেতু প্রসেনজিতের মনে হয়েছিল যে একটা বিয়ে করে আমি ফেলি। তো সেই মতো সে কিন্তু বিয়ে করে মানে নিয়ে আসে। এই যে বিয়েটা করে সে 6 মাসের মাথাতে, মাথায় রাখবেন 6 মাসের মাথাতে যে বিয়েটা করে নিয়ে আসলো, বিয়ে করার পর থেকে নানান রকম ঘটনা একের পর এক, মানে ঘটনার মালা বলা যেতে পারে, একের পর এক নানা ধরনের ঘটনা কিন্তু ঘটা শুরু হলো। আচ্ছা, এই ঘটনাগুলো প্রায় 20 বছর ধরে কিন্তু চলতে থাকে। ভাবতে পারেন, একটা দুটো বছর না, 20 বছর ধরে চলতে থাকে। এবং সুস্মিতা যেটা জানিয়েছে যে যে বউ আসলো ও তাকে বৌদি বলে সম্বোধন করেছে, এই বৌদির জীবনটা শুধু দুর্বিষহ করে তুললো তাই নয়, হয়ে উঠলো তাই নয়, মানে দুর্বিষহ হয়ে উঠলো তাই নয়, এর সাথে ছিল শারীরিক অপরিসীম যন্ত্রণা, অপরিসীম কষ্ট, যেটাকে সুস্মিতা বলেছে এক কথায় আমরা বলতে পারি পৈশাচিক একটা কষ্ট। হ্যাঁ, তার উপর দিয়ে এটা চলতে লাগলো এই 20টা বছর ধরে। আর যে কষ্টটা দিল সে কিন্তু একটা পিশাচ, সে কিন্তু কষ্টটা দিল। তো এইভাবে কিন্তু দিন এগোতে লাগলো। যাই হোক, বৌদির তো বিয়ে হয়ে গেল। বৌদির বিয়ে হয়ে যাওয়ার পর এই মাস দুয়েকের মধ্যে বৌদি কনসিভ করে এবং কনসিভ করে আর যেহেতু কনসিভ করেছে, নতুন বাড়িতে বৌমা এসছে, তার শাশুড়ি মা তাকে কিন্তু টুকটাক হালকা ফুলকা দু একটা কাজকর্ম করাতেন। কোনো রকম ভারী কোনো কাজকর্ম বা যাতে বৌমার ক্ষতি হয় এরকম কোনো কিন্তু কাজকর্ম তিনি কিন্তু করাতেন না। তো এইভাবে তো ঠিক আছে, সবাই খুশি যে বাড়িতে একটা নতুন প্রাণের আগমন ঘটবে, এটা তো খুবই আনন্দের ব্যাপার। কিন্তু যখন ওই প্রেগনেন্সির টাইমটা মাত্র 2 মাস, তখন কিন্তু হঠাৎ করেই এই বৌদির কিন্তু, মানে সুস্মিতার বৌদির কিন্তু মিসক্যারেজ হয়ে যায়। এবার মিসক্যারেজ হয়ে যায়, সবার তো খুব মন খারাপ হয় যে কেন এরকম হলো, এরম তো হওয়ার কথা নয়। যাই হোক, কিন্তু মানে অনেকের তো এরকম ঘটনা ঘটে, ঘটে না তা তো নয়। সবাই ভাবে ঠিক আছে কোনো কারণে মিসক্যারেজ হয়ে গেছে। তো ধীরে ধীরে কিন্তু সবাই আবার এই ব্যাপারটাকে ভুলেও যেতে থাকে। হ্যাঁ, ভুলেও গিয়ে আবার স্বাভাবিক ছন্দে কিন্তু ফিরে আসে জীবন। তা ডাক্তারবাবু তখন কিন্তু বলেন যে দেখো, তোমরা তোমাদের প্রথম ইস্যুটা যখন এরকম হয়ে গেল, তখন তোমরা কিন্তু এখনই আর কোনো রকম বেবি নিও না, তোমরা আবার বছর দুয়েক বাদে কিন্তু বেবি নিতে পারো। ডাক্তারবাবু এই কথাটা কিন্তু জানালেন। এবারে যখন মানে সবারই মন খারাপ, তো স্বাভাবিক। এবারে ওর শাশুড়ি মা, মানে সুস্মিতার জেঠিমা, মানে বিশ্বজিৎ প্রসেনজিতের মা, উনি কিন্তু ওনার বৌমার বিয়ে হয়ে আসার পর থেকে ওনাকে খুব মানে কেয়ার করে রাখতেন। যেহেতু তার কিছুদিন আগেই তিনি সন্তানহারা হয়েছেন, তার ছেলে মারা গেছে, সেহেতু গ্রাম্য যে সমস্ত নিয়মকানুন আছে সেগুলো কিন্তু তিনি পালন করতেন। যেমন নতুন শাড়ি পরলে তার আঁচলে একটা ছোট করে গিঁট দিয়ে দেওয়া, বা আরও যে সমস্ত নিয়মকানুন সেগুলো কিন্তু উনি মেনে চলতেন। এবং যে পুকুরে বিশ্বজিৎ ডুবে বা সুইসাইড করেছিল বিষকে, সেখানে কিন্তু তিনি তো বৌমাকে সন্ধ্যের দিকে যেতে দিতেনই না। সকালের দিকে
একদম না হলেই নয়, হ্যাঁ, সেরকমভাবে বৌমাকে তিনি রাখতেন। আর উল্টোর দিকে ছিল হচ্ছে প্রসেনজিৎ। প্রসেনজিতের কিন্তু খুব প্রিয় জায়গাটা ছিল ওই পুকুর ঘাটটা, সুন্দর করে বাঁধানো ঘাট, ওখানে সে গেলে পর খুব রিল্যাক্সড ফিল করতো। তো ওখানে প্রসেনজিৎ মাঝে মধ্যে মানে প্রায়শই, মানে কি প্রায়ই ও গিয়ে গিয়ে ওইখানে কিন্তু বসে থাকতো। আর সব সময় তারও চিন্তা ভাবনায় আসতো যে দুই ভাই মিলে ওই পুকুর ঘাটে বসে বসে তারা গল্প করত, সেই সমস্ত স্মৃতিগুলো ফিরে ফিরে আসতো। ফলে প্রসেনজিৎ কিন্তু ওই পুকুর ঘাটে গিয়ে বসতে ভীষণ ভালোবাসতো। আচ্ছা, এবার বলি ওই বাড়িতে, মানে বিশ্বজিৎ প্রসেনজিতের বাড়িতে কিন্তু ওদের ঠাকুমাও ছিলেন। তো ফার্স্টবার যখন মিসক্যারেজ হয়ে যায়, সবার মন খুব ভার, হ্যাঁ, তখন কিন্তু সেই বৃদ্ধা ওই ঠাকুমা, ওনার প্রচুর বয়স হয়ে গিয়েছিল, উনি কিন্তু বলেন যে তোরা চিন্তা করিস না, আমি যদি মরে যাই আমি তোদের মেয়ে হয়ে আসবো। আসল কথা, দুঃখ ভোলাবার জন্য নানা মানুষ তো নানাভাবেই সেটাকে ভোলাবার চেষ্টা করে। তো এই বৃদ্ধা ওনার মতো করে কিন্তু এই চেষ্টাটা করেছিলেন যে তোরা চিন্তা করিস না, আমি যদি মরে যাই আমি তোদের মেয়ে হয়ে আসব। আর এরপরে প্রায় ডাক্তারবাবু যেহেতু 2 বছর বাদে বেবি নিতে বলেছেন, তো এই 2 বছর বাদে কিন্তু সুস্মিতার ওই বৌদি, প্রসেনজিতের স্ত্রী, উনি কিন্তু আবার প্রেগনেন্ট হয়ে পড়েন। এবার ওই ঘর টুকটাক হয়তো একটু ঘর ঝাড় দেওয়া বা একটু হয়তো সামান্য কিছু সবজি কেটে দেওয়া, এই রকম টুকটাক ঘর গৃহস্থালির কাজ উনি করতেন। আর সবাই যেহেতু প্রথম ব্যাপারটাকে খুব স্বাভাবিকভাবেই নিয়েছিল যে হয়তো হয়ে গেছে, কোনোভাবে মিসক্যারেজ হয়ে গেছে, ওই জন্য ওকে যে কিচ্ছু না করিয়ে বসিয়ে রাখবে এরকম চিন্তাভাবনা কারো কিন্তু আসেনি। কিন্তু ঠিক তার 3-4 মাস বাদে কিন্তু আবারও মিসক্যারেজ হয়ে যায়। আবারও ওনার কিন্তু মিসক্যারেজ হয়ে যায়। এবার স্বাভাবিকভাবে যে পরপর 2বার মিসক্যারেজ হয়ে যায়, তো সবাই তো ভীষণভাবে এবার তো চিন্তা শুরু হয়ে যায় যে কেন এরকম হচ্ছে। তো ওনাকে কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তখন ডাক্তারবাবু কিন্তু ওনাকে সমস্ত আগেও পরীক্ষা করেছেন বা পরেও পরীক্ষা করে বলেন যে না, ওর শরীরে কিন্তু সেভাবে কোনো রকম যে কোনো কমজোরি বা শরীরের থেকে কোনো অসুবিধা বা প্রেগনেন্সি থেকে অসুবিধা কিছুই কিন্তু নেই। কিন্তু তাও এরকম ঘটনা ঘটে গেল। তা ডাক্তারবাবু বলেন যে অনেকের হয়, এরকম হয় যে আমরা তো শুনি 2-3বার করে মিসক্যারেজ হয়ে গেছে। তো ডাক্তারবাবুও বলেন যে এরকম তো অনেকেরই হয়, হয়তো সেই কারণেই হয়েছে, ওরও হয়েছে। প্রসঙ্গ থেকে সরে গিয়ে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে ঘটনাটা যত এগোচ্ছে না, আমার মানে ঘটনাটা বলতে না রীতিমতো কষ্ট হচ্ছে, বুঝতে পারেন। এক তো খুব প্যাথেটিক একটা ঘটনা আপনাদের শোনাচ্ছি, আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা যারা শুনছেন, তারা যারা পাশে রয়েছেন, সর্বক্ষণ থাকেন, তারা খালি শুনতে থাকুন, শেষে গিয়ে বুঝবেন মানে কেন আমার কষ্ট হচ্ছে বলতে। মানে আমার না ভয় লাগছে, এর থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আমি বলেছি, কিন্তু এই ঘটনাটা না বলতে আমার রীতিমতো ভয় লাগছে। তো যাই হোক, আবার ঘটনায় ঢুকে পড়ি। যখন এরকম ডাক্তারবাবু এরকম বললেন যে দেখো তোমরা কিন্তু ওকে খুব সাবধানে রাখো, আর তোমরা চিন্তা করো না, মানে কাপেলকে বললেন যে তোমরা চিন্তা করো না, তোমরা কিন্তু আর এক্ষুনি কিন্তু বেবি প্ল্যানিং করবে না, তোমরা আবার কিন্তু 2 ইয়ার্স বাদে তোমরা বেবি প্ল্যানিং করো। তো ঠিক আছে, এবার তো সবাই খুব মুষড়ে পড়লো, কারণ সবাই আশা করেছিল যে প্রথমবার এরকম হলো, দ্বিতীয়বার হয়তো এরকম হবে না, কিন্তু আবার দ্বিতীয়বারও কিন্তু এরকম হলো। তো এই যে ও ঠাকুমা বলেছিল যে আমি তোদের মেয়ে হয়ে আসব, উনি কিন্তু তখনও বেঁচে ছিলেন, বুঝলেন, উনি তখনও বেঁচে ছিলেন। আবারও কিন্তু উনি বললেন যে দেখ তোরা চিন্তা করিস না, চিন্তা করিস না,
আমি মারা গেলে আমি তোদের কোলে মেয়ে হয়ে ফিরে আসব। তো ভালো কথা, এরকম ভাবে দিন এগোতে থাকে। কিন্তু এই যে সেকেন্ডবার কনসিভ করার পর মিসক্যারেজ হয়ে গেল, এর পরেই কিন্তু এই বৃদ্ধা মারা গেলেন, ওই ঠাকুমা। তা ওনার 93-94 বছর বয়স হয়েছিল, বুঝলেন তো। এই যে এত বয়সে একজন মানুষ যখন আমাদের বাড়িতে কোনো মানুষ এরমভাবে চলে যান, তখন কিন্তু পরিবারের ওপর সেভাবে কিন্তু শোক, তাপ, দুঃখ খুব বেশি হয় না। কেন হয় না? কারণ পরিবারের সবাই তো বুঝতেই পারেন যে অনেকটা বয়স হয়ে গেছে, চলে যাওয়ার বয়স হয়েছে, ফলে তারা একটা মেন্টালি একটা তাদের প্রিপেয়ার্ড তারা কিন্তু থাকেন। তো ঠাকুমার ক্ষেত্রেও সেটা হলো, সেভাবে কিন্তু তার কোনো রকম মানে মারা যাওয়ার ক্ষেত্রে পরিবারে কিন্তু অতটা বড় কোনো আঘাত কিন্তু নেমে এলো না। ঠাকুমা তো মারা গেলেন। ঠাকুমা মারা যাওয়ার পর ঘটনা প্রবাহ কিন্তু আরও ভয়াবহ হয়ে উঠতে লাগলো। এ প্রসঙ্গে বলে দিই, ঠাকুমা কিন্তু ওই ঘাটে গিয়ে প্রায়শই বসে থাকতেন, বুঝলেন তো, প্রায়শই উনি ওই ঘাটে গিয়ে বসে থাকতেন। চলুন তাহলে আমরা নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করি, একটু জানবো যে আর কি কি ভয়াবহ ঘটনা এরপর শুরু হতে লাগলো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিও কেমন লাগছে, বা এই গল্পটি, বা আপনাদেরকে বলেছি তো আপনারা গল্প হিসাবে নিন, এই ঘটনাটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। সুস্মিতা তো দেখে, আর আমারও ভালো লাগে যে এই রকম একটা ঘটনা, মানে আমি আপনাদেরকে বলছি, তাও 2টো এপিসোড আজকে বললাম, তো আরও 2টো এপিসোড ধরুন হবে, মানে আপনারা শুনলে বুঝতে পারবেন যে কতটা সাংঘাতিক ঘটনাটি। আর কি বলবো, যারা এতক্ষণ ধরে আমায় শুনছেন নতুন বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই কিন্তু বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাতে আমার বলা যে কোনো ভিডিও নোটিফিকেশান চটজলদি আপনারা পেয়ে যাবেন। আর নতুন পুরনো সমস্ত বন্ধুদের কাছে আমার আবদার যে যদি সম্ভব হয় তাহলে, বা ভিডিও ভালো লাগে তাহলে একটু পরিবার পরিজনদের মাঝে একটু শেয়ার করে দেবেন। আর আপনাদের কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে, বা হয়তো কারো মুখ থেকে শুনেছেন এরম ঘটনা থেকে থাকে, তাহলে যদি মনে হয় সোফিয়ার সাতকাহনে মানে সেটা শেয়ার করবেন, তাহলে আমাকে একটু নক করবেন। কারণ ঘটনা তো সবসময় প্রচুর ঘটনা স্টকে থাকে এমন তো নয়, আপনারা দেন বলেই তো আমি বলতে পারি, না হলে তো আমি মানে আমাকে এখন সেই অনেক চ্যানেলে তো শুনি যে কোথাও যেন একটা পড়েছি সেই ঘটনাটাই তুলে ধরা হচ্ছে, এরকম তো শুনি। আর আমি আপনারা যে ঘটনাগুলো দেন সেগুলো যখন বলি, এরকমও কমেন্ট পাই যে অমুক জায়গায় বলা ঘটনা এখানে আমি একটু জুড়ে টুড়ে বলে দিলাম, কিন্তু যারা দিচ্ছেন তারাও তো সেখানে কমেন্ট করেন না, তো ব্যাপারটা তখন সেরকম হয়ে যাবে আমার কাছে যদি ঘটনা না থাকে। হ্যাঁ, আর কি বলবো, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওর সাথে। নমস্কার।